স্যার ভেতরে আসুন। প্লিজ কাম ইন। বসুন। ধন্যবাদ স্যার। আপনার নাম? আমার নাম দুবেশ বাগ। আচ্ছা। আহ, বাবার নাম? বাবার নাম শ্রী ভজহরি বাগ। মায়ের নাম? মায়ের নাম শ্রীমতী অঞ্জলি বাগ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ময়না থানার বাচ্চা গ্রামে। আচ্ছা। আর আপনার ডেট অফ বার্থ কবে? আমার ডেট অফ বার্থ 18 আগস্ট 2000। আচ্ছা, আপনি একটু আপনার শিক্ষাগত যোগ্যতা আর আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন। আমার নাম দুবেশ বাগ। আমার বাবার নাম শ্রী ভজহরি বাগ। আমার মায়ের নাম শ্রীমতী অঞ্জলি বাগ। আমি পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত বাচ্চা গ্রাম থেকে এসেছি। আমার শিক্ষাগত যোগ্যতা, আমি 2024 সালে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এই ইউনিভার্সিটির অন্তর্গত ভারত টেকনোলজি কলেজ থেকে ব্যাচেলার ইন ফার্মাসিউটিক্যাল টেকনোলজি উত্তীর্ণ হয়েছি। আমার শখ বিভিন্ন সামাজিক কাজকর্ম করা এবং ছোট বাচ্চাদের টিউশন পড়ানো। আচ্ছা। আপনি এই পরীক্ষার প্রস্তুতি কতদিন নিচ্ছেন? আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকেই কলেজ পড়াশোনা চলার পাশাপাশি এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এবং কলেজ যেদিন থেকে শেষ করেছি 2024 সাল থেকে, তারপর থেকে আমি সম্পূর্ণভাবে এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা দুবেশ, তোমার পূর্ব মেদিনীপুর বাড়ি তাই তো? হ্যাঁ স্যার। পূর্ব মেদিনীপুরে যদি আমাদের নিয়ে যাও, আমরা যদি যাই, আমাদের কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে? স্যার পূর্ব মেদিনীপুরে আমাদের প্রথম পূর্ব মেদিনীপুর জেলার যে সদর শহর তমলুক শহর, যা ব্রিটিশ ইতিহাসের তাম্রলিপ্ত শহর নামে পরিচিত ছিল এবং একটি বন্দরও ছিল। প্রথমে আমি আপনাদের সেই তমলুক শহরে নিয়ে যাব এবং তারপর আমাদের পশ্চিমবাংলা পর্যটন শিল্পের জন্য। এখন কি সেই বন্দর আছে? না স্যার, সেই বন্দর এখন জাহাজের বন্দর নেই, কিন্তু এখন এমনি স্থানীয় মানুষ চলাচলের জন্য নৌকোর বন্দর রয়েছে। আচ্ছা, ওখানে কোন নদী আছে? তমলুকের ওইখানে রূপনারায়ণ নদী রয়েছে। রূপনারায়ণ? হ্যাঁ। রূপনারায়ণ সম্পর্কে একটু বলো। আমার জানা নেই, সরি স্যার। এটা কোন নদীর উপনদী বা কিছু? না স্যার, এই মুহূর্তে বলতে পারছি না, জানা নেই। আচ্ছা, এটা ছাড়া আর কোথায় নিয়ে যাবে? এছাড়া পশ্চিমবঙ্গ পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দীঘা সমুদ্র তট। এখানে কিছু বছর হলো জগন্নাথ মন্দিরও হয়েছে, আমি আপনাদের সেখানে নিয়ে যাব। এরপর জগন্নাথ মন্দির কবে হয়েছে, কোন সালে? জগন্নাথ মন্দির 2024 সালে হয়েছে। আচ্ছা, পুরীতে তো জগন্নাথ মন্দির আছে তাই না? হ্যাঁ স্যার। পুরীর জগন্নাথ মন্দির কোন সময়, স্যার কোন বংশে? আমার জানা নেই স্যার। ওখানে আরাধ্য দেবতা কি? দীঘার জগন্নাথ মন্দিরের আরাধ্য দেবতা দীঘা না, আমি পুরীর কথা বলছি। জগন্নাথ ঠাকুর, যাকে আমরা পুজো করে থাকি। জগন্নাথ মানে? জগতের নাথ যিনি। জগতের নাথ। নাথ মানে? নাথ কথার অর্থ মালিক। হয়তো আমি এটা ভুল হতে পারি, আমি পরে এটা ঠিক জেনে নেব। তোমার জন্ম হচ্ছে গিয়ে অগস্ট মাসে তাই তো? হ্যাঁ স্যার। আমাদের দেশ স্বাধীন হয়েছিল কবে? আমাদের দেশ স্বাধীন হয়েছিল 15 আগস্ট 1947। 1947? হ্যাঁ স্যার। 15 আগস্ট। হ্যাঁ আর স্যার। এই বিলটা কবে পাস হয়েছিল? সরি স্যার, এটা আমার জানা নেই। আচ্ছা, 15 তারিখেই কেন স্বাধীনতা দিবস পালন করা হয়? সরি স্যার, আমার জানা নেই। আচ্ছা, 1947 সালে কবার স্বাধীনতা দিবস পালন করা হয়েছে? 1947 সালে স্যার, সমগ্র ভারতের স্বাধীনতা দিবস 15 আগস্ট হলেও বাংলাদেশ লাগোয়া কিছুটা অংশ, যেটা তখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, আমাদের দেশের মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত জেলা কিছুটা অংশ পরাধীন থেকে যায়। 3 দিন পর 18 আগস্ট সেই অংশগুলি স্বাধীন হয়। কিন্তু সেটা স্বাধীন হয়, সেটা আলাদা ব্যাপার হলো। আমি বললাম সমগ্র দেশে হচ্ছে কি স্বাধীন
দিবস পালন করা হয়েছিল? কবার? জানেন স্যার? আজ হচ্ছে গিয়ে 26শে জানুয়ারি, তাই তো? হ্যাঁ স্যার। 26শে জানুয়ারি দিনটির গুরুত্ব। 26শে জানুয়ারি দিনটির গুরুত্ব, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ভারতবর্ষ কিভাবে চলবে তার জন্য একটি সংবিধান রচিত হয়। এই সংবিধান রচনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর সাহেব। 1949 সালের 26শে নভেম্বর এই সংবিধান গৃহীত হয় এবং 1950 সালের 26শে জানুয়ারি এই সংবিধান কার্যকর হয়। কেন 26শে জানুয়ারি কেন? 1930 সাল থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস 26শে জানুয়ারি দিনটিকে পূর্ণ স্বাধীনতা দিবস বলে পালন করত, পূর্ণ স্বরাজ্যের দাবি তুলে। 1930-এ জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল? সরি স্যার, আমার জানা নেই। সভাপতি কে ছিলেন? সরি স্যার, জানা নেই। দীঘা ছাড়া আর কোথায় নিয়ে যাবে? দীঘা ছাড়া আমাদের মহিষাদলের রাজবাড়ি আছে, ওখানে আমি আপনাদের নিয়ে যাব। এরপর গঙ্গা নদী, হুগলি নদী দেখার জন্য আমি হলদিয়াতে নিয়ে যাব। হলদিয়াতে বিভিন্ন ধরনের রাসায়নিক কারখানা এবং দুটো নদী। তো হুগলি নদী সম্পর্কে একটু বলুন। হুগলি নদী গঙ্গা নদীর একটি শাখা নদী। গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়? গঙ্গা নদীর উৎপত্তি ছিল গঙ্গোত্রী হিমবাহের গোমুখা থেকে। গঙ্গা আর যমুনা কোথায় মিলেছে? সরি স্যার, জানা নেই। আচ্ছা, তোমার জন্মদিন হলো 18ই আগস্ট। হ্যাঁ স্যার। একটা দেশ ন্যাশনাল সায়েন্স ডে পালন করে ওই ডেটটাতে। কোন দেশ বলতে পারবে? না স্যার, আমার জানা নেই। দুবের শব্দের মানে কি? দুবে শব্দের অর্থ হলো ছদ্মবেশ। তোমার ফার্মা ডিগ্রি করা আছে, বিফার্ম করা আছে। হ্যাঁ স্যার। বিফার্ম করার পর হঠাৎ করে ক্লাস 10 লেভেলের পরীক্ষার জন্য তুমি এসছো। স্যার, আমার প্রথম থেকে স্বপ্ন ছিল আমি পুলিশের ডিপার্টমেন্টে জব করব। এর কারণ হলো বিফার্ম করতে গেলে কেন? স্যার, বিফার্ম আমার বাবা চেয়েছিলেন আমি বিফার্ম করি, এবং সেই সময় করোনা চলছিল। করোনার সময় সব কিছু বন্ধ হয়ে যাওয়ার জন্য বাবা চেয়েছিলেন যাতে বিফার্ম করে প্রয়োজনীয় যে মেডিকেল যে সমস্যাগুলো, এগুলো যেন নিজেরাই করতে পারি। আচ্ছা, বিভিন্ন যে ব্লাড প্রেশারের ট্যাবলেটের সাথে এম ওয়ার্ডটা লেখা থাকে, অলবাস এম। এই এম শব্দের মানে কি? সরি, আমার জানা নেই। আমি পড়াশোনার পর প্র্যাকটিস না করে আমি বিফার্ম ছেড়ে দিয়েছি। এগুলো তো প্র্যাকটিসই করতে হয়, এগুলো তো ইয়ের মধ্যে বেসিক নলেজ, এটা একটু বেসিক ব্যাপার। এন্টোপ্লাজমিক কি জিনিস? প্যান্টোপ্লাজল পেটের কোনো ধরনের সমস্যা হলে, কেমন সমস্যা? মানে গ্যাস, মেনলি গ্যাস হয়ে গেলে। আচ্ছা, নরমাল প্যান্টোপ্লাজল আর প্যান্টোপ্লাজল ডিএসএল এর মধ্যে পার্থক্য? সরি, আমার জানা নেই। আচ্ছা, এই যে তুমি ফার্মা নিয়ে পড়াশোনা করেছো, তোমার একটা বেসিক কোয়েশ্চেন থাকে, দুটো টার্ম থাকে, ড্রাগ আর মেডিসিন। আচ্ছা, পার্থক্য? ড্রাগ হলো যে ড্রাগ হলো একটা মেডিসিনের মূল উপাদান, যেটা মানুষের শরীরের মাধ্যমে শরীরে কাজ করে রোগ প্রতিরোধ করবে। আর মেডিসিন হলো ড্রাগের সঙ্গে বিভিন্ন ধরনের এক্সিপিয়েন্টস, যেমন বাইন্ডার, মিক্সার, এই সমস্ত জিনিসপত্র, এই সমস্ত উপাদান মিশিয়ে তৈরি করা হয় মেডিসিন। তাহলে যে কোনো ড্রাগকে মেডিসিন হিসেবে ট্রিট করতে পারবো? না স্যার, যে কোনো ড্রাগকে মেডিসিন হিসেবে ট্রিট করা যায় না, কারণ কারণ স্যার ড্রাগ শরীরে, শুধুমাত্র ড্রাগটা শরীরে প্রবেশ করালে শরীরের অ্যাডভার্স এফেক্ট তৈরি হতে পারে। এই জন্য যে কোনো ড্রাগকে মেডিসিন হিসেবে প্রয়োগ করা যায় না। আচ্ছা, ধরো এখানে যে পড়েছো ড্রাগ আর মেডিসিন, আমরা টার্ম খুব ইউজ করা হয়, হ্যাঁ সেটা স্যার। হচ্ছে পিএইচ। হ্যাঁ স্যার। কি জিনিস? পিএইচ হলো স্যার পাওয়ার অফ হাইড্রোজেন। পিএইচ এক্সপ্লেন করো। স্যার, পিএইচ এই মুহূর্তে আমি ঠিক বলতে পারছি না। এই যে ড্রাগ আর মেডিসিন রয়েছে, হ্যাঁ স্যার। এই দুটোকে আলাদা করা হয়েছে। যেখানে ড্রাগ থেকে যখন মেডিসিন তৈরি করা হয়, সেই প্রসেসটা কি কি করা হয়? ড্রাগ থেকে যখন মেডিসিন তৈরি করা হয়,
যে ড্রাগের সঙ্গে বিভিন্ন ধরনের এক্সিপিয়েন্টস অর্থাৎ সহকারী যে পদার্থগুলো সেগুলো মিক্সিং করা হয়, তারপরে বাইন্ডিং করা হয়, বিভিন্ন ধরনের অনেক কিছু ঠিক আছে। অনেক কিছু উপাদান মিশিয়ে তৈরি করা হয় ওগুলো। জেনেরিক ড্রাগ কাকে বলা হয়? বলতে পারবো না। আচ্ছা দেবেশ, তোমার জন্মদিন হচ্ছে 18/8/2000, তাই তো? হ্যাঁ স্যার। 18ই আগস্ট একটা বিখ্যাত বা স্মরণীয় দিন, বা এটাকে তুমি লেটার ডে বলতে পারো, জানা আছে কি? আর কিসের জন্য এই দিনটাকে মানুষের স্মরণীয় করা উচিত? স্যার 18ই আগস্ট আদিবাসী দিবস হিসেবে পালন করা হয়। এটাকে স্মরণীয় করার মতো কিছু? না স্যার, আমার এই মুহূর্তে জানা নেই। আদর্শ পুরুষ, না স্যার, আমার জানা নেই। তোমার আদর্শ পুরুষ। আমার আদর্শ পুরুষ পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মহাপুরুষ, মহাপুরুষ স্বামী বিবেকানন্দ। আচ্ছা গান্ধী বুড়িকে চেনো? হ্যাঁ স্যার। তোমার আর গান্ধী বুড়ির মধ্যে মিল কি আছে? স্যার, গান্ধী বুড়ি নামে যিনি পরিচিত তিনি মাতঙ্গিনী হাজরা। উনি দেশের স্বাধীনতার পতাকা নিয়ে, দেশমাতৃকার পতাকা নিয়ে যখন ইংরেজের সামনে গিয়েছিলেন, গুলি খাওয়ার পরেও তিনি পতাকা মাটিতে ফেলেননি। এটা কি তুমিও করেছো? না স্যার, মিল কোথায় আছে? উনি দেশের প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন। আমিও দেশের প্রতি দায়বদ্ধ এবং দেশকে খুব ভালোবাসি। আর কিছু? আর কোনো মিল পাচ্ছ? উনি পূর্ব মেদিনীপুর জেলার মানুষ ছিলেন, আমিও পূর্ব মেদিনীপুর জেলার মানুষ। ধরো রিসেন্ট সোশ্যাল মিডিয়া একটা খুব ইয়ে হয়েছে, বারাসাতে এক জায়গায় সরস্বতী পুজো করতে দেওয়া হয়, দেখেছো? হ্যাঁ স্যার, দেখে। যদি ধরো তোমার পোস্টিং দেওয়া হলো এমন এক জায়গায়, সেখানে কোনো স্কুল বা ক্লাবে সরস্বতী পুজো করতে দেওয়া হলো না, হ্যাঁ স্যার। এবার ওখানে যদি সরস্বতী পুজো করা হয়, তাহলে দেখা যাচ্ছে ল অ্যান্ড অর্ডার অনুযায়ী ওখানে একটা দাঙ্গা বা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। তোমাকে ওখানে পাঠানো হলো আচ্ছা। যে তুমি এই জায়গাটায় একটুখানি দেখে আসো। আচ্ছা। এবার তুমি জায়গাটা কিভাবে দেখবে? কি কি পয়েন্ট আছে যে তুমি দেখবে ওখানে গিয়ে তোমার সুপিরিয়রকে রিপোর্ট করবে যে এখানে সরস্বতী পুজো করা যেতে পারে কি যেতে পারে না? স্যার, আমি ওখানে গিয়ে দেখবো কারা সরস্বতী পূজার করার জন্য আগ্রহী এবং কারা সরস্বতী পূজা করার জন্য বিরোধিতা করছে। এবার এবং আমি স্থানীয় মানুষের কাছ থেকে খবর, যারা সাধারণ জনতা আছে তাদের কাছ থেকে খবর নিয়ে দেখবো যে এদের মধ্যে আক্রোশের হার কতটা। যদি খুব বেশি আক্রোশ হয় তাহলে আমি সেক্ষেত্রে ওই রিপোর্ট নিয়ে আমি আমার সুপিরিয়রকে অবগত করবো। ধরো ওখানে গিয়ে দেখছো যে মেজরিটি যারা রয়েছে তারা বলছে না এখানে সরস্বতী পুজো কোনোদিন হয়নি আর হবে না, সেক্ষেত্রে তুমি কাকে দোষ দেবে? স্যার, আমাদের দেশের সংবিধান অনুযায়ী ধর্মীয় চিন্তাভাবনার উপর কোনো মানুষের ধর্মীয় চিন্তাভাবনার উপর আঘাত করা উচিত নয়। সেক্ষেত্রে সরস্বতী পুজো হওয়া বা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠান হওয়া সেটা মানুষের অধিকার। আমি চাইবো সরস্বতী পুজো যদি যিনি করতে চাইছেন তিনি সুষ্ঠুভাবে করুক, এবং তার পাশাপাশি যিনি বাধা দিতে চাইছেন তিনি যেন ওই পুজোতে বাধা দিতে না পারেন, এজন্য আমি আমার সুপিরিয়রকে অবগত করব। সুরেশ, তুমি নার্ভাস নাকি? নার্ভাস তুমি? ধরো জল খাবে, একটু জল খাবে। না স্যার, আমার জল খাওয়ার প্রয়োজন নেই। ধরো হিন্দুরা পুজো করতে চাইছে, মুসলিমরা বলছে করতে দেবো না, এটা কোনো ধর্মীয় কারণ নয়। দেখা গেল রাস্তার এমন এক জায়গাতে প্যান্ডেলটা করা হবে যেখানে গাড়ি চলাচল ব্যাহত হতে পারে, বা ওই পাড়ায় ঢুকতে কোনো অ্যাম্বুলেন্স আটকে যেতে পারে, বা অ্যাম্বুলেন্স বেরোতে আটকে যেতে পারে। সেক্ষেত্রে দেখা গেল একজন মুসলিম ভদ্রলোকই সে বলল না এখানে পুজো করা যাবে না, এবং সোশ্যাল মিডিয়াতে হলো যে মুসলিম পুজো করতে দিচ্ছে না, সেক্ষেত্রে তোমার স্ট্যান্ড কি হবে?
স্যার, যেহেতু পুজো করলে সমস্যার কারণ হচ্ছে ওই জায়গাটি পুজো করলে গাড়ি যাতায়াতের সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে আমি স্থানীয় যারা পুজো করতে চাইছেন তাদেরকে আমি জানাবো যে এখানে পুজো করলে সমস্যা আছে, আপনারা অন্য কোথাও পুজোটা করুন। পুজোটাই মেন উদ্দেশ্য, স্থানটা পরিবর্তন করা যেতে পারে। ওখানে ধরো সব গরিব মানুষ, তেমন শিক্ষিত নেই, তুমি তাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল, এবং তুমি যখন এই ডিসিশনটা নিলে যে পুজোটা এখান থেকে সরিয়ে একটু আলাদা অন্য জায়গায় করতে হবে, তখন তোমাকে বলা হলো যে তুমি দালাল, এই শব্দ তোমাকে বলা হলো, সেক্ষেত্রে তোমার রিয়াকশন কি হবে? স্যার, যদি জনতা খুব উত্তেজিত থাকে এবং জনতা যদি অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আমি ওখানে আর সামনাসামনি কোনো কথা না বলে আমি চুপচাপ চলে আসবো এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারটি জানাবো। আচ্ছা, পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর এটা কবে পৃথক হয়েছে? পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর পৃথক হয়েছিল 2002 সালে। আচ্ছা আচ্ছা, দুবেশ, তোমার পুলিশে আসার কারণ, কিসের জন্য তুমি পুলিশ জয়েন করো? পুলিশে আসার আমার কারণ হলো, আমি ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি খাকি ভর্তি করে চাকরি করতে চাই, এবং পুলিশের চাকরি করলে আমি দেখেছি যারা পুলিশের চাকরি করেন তাদের জীবন অনেক নিয়মের মধ্যে ডিসিপ্লিন হইতে জীবন অতিবাহিত হয়। আমার স্বপ্ন পূরণ করা এবং নিজের জীবনকে ডিসিপ্লিন হইতে চালানোর জন্য আমি পুলিশের চাকরিতে আসতে চাই। টাকা না দিলেও করবে এই ধরনের কাজ? আমি যেহেতু আমার শ্রম দিচ্ছি, আমার সময় দিচ্ছি, তার জন্য আমার প্রয়োজনীয় পারিশ্রমিক সরকার আমাকে প্রদান করবে, এটুকু আমি আশা রাখছি। আচ্ছা, তোমার মধ্যে কি কোয়ালিটি আছে যার জন্য হচ্ছে গিয়ে তোমাকে পুলিশ হিসাবে নিযুক্ত করা যায়? আমার মধ্যে কোয়ালিটি বলতে, আমি সমাজসেবামূলক কাজ আমার শখের মধ্যে আমি বলেছি। আমি মানুষের সমস্যা সুবিধা অসুবিধার জন্য মানুষের পাশে গিয়ে দাঁড়াই। কি ধরনের সমাজ সেবা তুমি করেছো? স্যার, সমাজসেবা বলতে আমি আমাদের ক্লাবের উদ্যোগে প্রতি বছরই রক্তদান শিবির হয়। এছাড়াও করোনা মহামারীর সময় আমরা বাড়ি বাড়ি ব্লিচিং পাউডার, হ্যান্ড স্যানিটাইজার এই সমস্ত জিনিস প্রদান করেছি। যখন স্কুল কলেজ প্রায় 2 বছরের মতো বন্ধ ছিল, তখন তোমার ব্লাড গ্রুপ কি? আমার ব্লাড গ্রুপ বি পজিটিভ। বি পজিটিভ। আচ্ছা, সর্বজনীন রক্তগ্রাহিতা তো কোন গ্রুপকে বলা হয়? সর্বজনীন রক্তগ্রহীতা এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, স্যার। কোন গ্রুপের যে রক্ত, ধরুন আমার রক্ত, কোন গ্রুপ হলে আমি সবার রক্ত নিতে পারবো? স্যার, খুব সম্ভবত ও পজিটিভ, আমার ঠিক মনে পড়ছে না, আমি এটা পরে সে চিনে নেব। অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, হ্যাঁ স্যার। এই দুটোর মধ্যে তফাৎ? অ্যান্টিজেন হলো এক ধরনের পদার্থ বা উম, জৈব রাসায়নিক পদার্থ যা শরীরে প্রবেশ করলে অ্যান্টিবডি তৈরি হয়। অ্যান্টিবডি হলো বাইরে থেকে কোনো রোগ জীবাণু যদি শরীরে প্রবেশ করে, শরীরে যদি আক্রমণ করে, তাহলে অ্যান্টিবডি সেটাকে মোকাবিলা করে মানুষকে সুস্থ থাকতে সাহায্য করে। আচ্ছা, তোমার তিনটে দুর্বলতা বলো তো। আমার 3টে দুর্বলতার মধ্যে প্রথমটি হলো আমি খুব কথা বলতে ভালোবাসি, যেটা বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন জায়গায় হয়তো সমস্যার কারণ হয়ে গিয়ে দাঁড়ায়। এবং দ্বিতীয়ত দুর্বলতা হচ্ছে আমি মানুষকে বিশ্বাস করে ফেলি সহজেই। এক্ষেত্রে অনেক মানুষ আমাকে ঠকিয়ে চলে যায়, হয়তো এরপরেও হয়তো ঠকাবে। এই দুর্বলতাগুলি আমরা চেঞ্জ করার চেষ্টা করব। এবং তৃতীয় দুর্বলতা হলো আমি আমি তৃতীয় দুর্বলতা হলো আমি ঘুমোতে ভালোবাসি। ঘুমোতে ভালোবাসো? হ্যাঁ স্যার। তাহলে তাহলে তো তোমাকে যদি চাকরিতে নেওয়া হয় তুমি তো থানায় ঘুমিয়ে পড়বে, কয়েদিরা পালিয়ে। এই দুর্বলতাগুলো আমি খুব তাড়াতাড়ি পরিবর্তন করার চেষ্টা করব, উম, যে যার জন্য আমার আগামী জীবনে কোনো সমস্যা তৈরি না হয়। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সবচেয়ে উচ্চতম আধিকারিকের নাম কি? ওয়েস্ট পোস্টাল নাম কি? ডিজিপি, ফুল ফর্ম? ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। আর নিচে কে থাকে? এডিজি, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল। তুমি এটা কি জানো না গেস করলে? না স্যার, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না।
আচ্ছা, আমাদের কলকাতার কমিশনারের নাম কি? সরি স্যার, শুনতে পেলাম না। আমাদের কলকাতার কমিশনারের নাম কি? স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা, তোমার এই সার্নেম বাঘ পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যে পাওয়া যায়? এটা আমার জানা নেই স্যার। তারপর তুমি পরবর্তীকালে বিয়ে করলে, হ্যাঁ স্যার। তোমার একটা ছেলে একটা মেয়ে হলো, হ্যাঁ স্যার। কি নাম রাখবে তাদের? স্যার এখনো সমস্ত কিছু ভেবে রেখেছি। তোমাকে ভাবার জন্যই বলা হচ্ছে, ভেবে বলো। স্যার আমি আমার ছেলে এবং মেয়ের নাম ভারতবর্ষের বা পশ্চিমবাংলার জন্য নাম বিখ্যাত বলো, নাম বলো। নামকরণ। স্যার এই মুহূর্তে আমি স্যার এত কিছু ভাবিনি এখন। আচ্ছা, তুমি যে ফার্মাসিউটিক্যাল নিয়ে পড়েছো, হ্যাঁ স্যার। 4 বছর সময় নিয়েছো, হ্যাঁ স্যার। এই 4 বছরে যা যা শিখেছো হ্যাঁ স্যার। সেটা এখন যে চাকরিটা করতে যাবে সেখানে কি হেল্প করবে? স্যার যেহেতু আমি আমার কলেজ লাইফে 4 বছর ফার্মাসি পড়েছি, সেক্ষেত্রে আমি পুলিশ ডিপার্টমেন্টে আমার ফার্মাসিকে কাজে লাগিয়ে ডিপার্টমেন্টের কোনো সমস্যার সমাধান বা মানে অবশ্যই সমস্যার সমাধান করবে, কিন্তু কি কি? কোনো 4 বছর পড়ছো, সেখানে যে জিনিসগুলো শিখেছো সেটাকে এখানে কাজে লাগবে, যদি লাগে তাহলে কি? ডিউটি চলাকালীন কোনো আমার সহকর্মী বা কোনো সাধারণ মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তাদেরকে আমি প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সেরে তোলার চেষ্টা করব। যদি না পারি তাদেরকে প্রয়োজনীয় নিকটবর্তী হসপিটালে নিয়ে যাব। এবং আমি আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আমার সহকর্মী যারা আছেন যদি আমার কাছে কোনো পরামর্শ চান তাদের সহযোগিতা করার জন্য। আচ্ছা, এই 4 বছর যে পড়লে জিনিসটা, এটা তো বললে বাবার ইচ্ছে রাখার জন্য এটা করেছো, হ্যাঁ স্যার। এখন যে ছেড়ে দিলে, এখন বাবা কি বলছে যে নতুন একটা জব, নতুন একটা চাকরি? বাবা এখন উম, বাবার ইচ্ছা মতো করেছিলাম, বা আমি যে আমার মতামত যখন বাবাকে জানাই, বাবা আমাকে অনুমতি দিয়েছেন যে তুমি তোমার মতো তোমার জীবন গড়ে নাও, এতে আমার পূর্ণ সমর্থন রয়েছে। তাহলে তোমার মনে হচ্ছে না এই 4টে বছর নষ্ট হয়ে গেল? কারণ এইখানে এসে তো তেমন কোনো ফার্মাসিউটিক্যালের জিনিসপত্র তোমার এখানে হেল্প করবে না। স্যার 4টে বছর নষ্ট হয়ে গেল বলতে, স্যার এমনি সাধারণভাবে আমি যদি কোনো বিষয়ে স্নাতক পাস করতাম, সেক্ষেত্রে আমার 3 বছর লাগতো, আমার অতিরিক্ত 1 বছর লেগেছে সেক্ষেত্রে। কিন্তু সেখানে তো তুমি যদি আগে থেকে ভেবে রাখতে যে হ্যাঁ, আমি পুলিশের জন্য পড়বো, তো সেখানে যেই সাবজেক্টটা তোমার কাজে লাগবে সেটা নিয়ে পড়তে, এখানে তো তুমি সম্পূর্ণ অন্যরকম সাবজেক্ট নিয়ে পড়ছো। তো সেই বিষয়ে তোমার কোনো রিগ্রেট হয় না যে না, এই 4টে বছর না হলে কি হতো বাবার কথা? না স্যার, আমার গার্ডিয়ান হিসেবে, আমার অভিভাবক হিসেবে আমার চেয়ে আমার বাবা প্রায়োরিটি আগে। আচ্ছা, আর্টিকেল 32 কি? স্যার আমাদের দেশে কত রকম রিট আছে? 5 রকম। কি কি? স্যার এই মুহূর্তে আমার জানা নেই। ইউনিফর্ম সিভিল কোড কি? জানা নেই স্যার, সরি স্যার, আমাদের মৌলিক অধিকার কোন পার্টের অন্তর্গত? জানা নেই স্যার। মৌলিক কর্তব্য কোন আর্টিকেলের আন্ডারে পড়ে? স্যার এই মুহূর্তে ঠিক খেয়াল করছি। আচ্ছা, এই যে এসআইআর সম্পর্কে যে এত ঝামেলা চলছে, তোমার কি মনে হয় এই মুহূর্তে এসআইআর করাটা কি খুব জরুরি? স্যার বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎস থেকে যা খবর পাওয়া যাচ্ছে, ভারতের নাগরিক না হওয়া সত্ত্বেও বিভিন্ন মানুষ ভারতের নাগরিকত্ব নেওয়ার জন্য অনেক অবৈধ উপায় অবলম্বন করছে। যেমন? যেমন উম, কিছুদিন আগে সংবাদে প্রকাশিত তথ্য অনুযায়ী অনেক হাজার হাজার ভারতীয় নয় কিন্তু এরকম মানুষ ভারতীয় সেজে অবৈধভাবে ভারতবর্ষে ছিলেন, ভারতবর্ষে সবকিছু ভোগ করেছেন এবং ভারত এটার জন্য তুমি কাকে দায়ী করবে, কোন সংস্থাকে দায়ী করবে? যেহেতু ভারতবর্ষ এবং অন্য কোনো দেশের ব্যাপার, সেক্ষেত্রে কেন্দ্রের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন এবং স্থানীয় যিনি সরকারে রয়েছেন তাদেরকে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? অমিত শাহ, মাননীয় অমিত শাহ। আচ্ছা দুবেশ, তোমার তোমার এলাকার দুজন এমএলএ এমপির নাম বলো তো। আমার এলাকার আমি
ময়না বিধানসভার অন্তর্গত বাগচাগ্রাম থেকে এসেছি। আমার ময়না বিধানসভার এমএলএ রয়েছেন অশোক দিন্ডা মহাশয়, মাননীয় অশোক দিন্ডা মহাশয়, যিনি প্রাক্তন ক্রিকেটার, এবং আমার এমপি রয়েছেন, তমলুক লোকসভার এমপি রয়েছেন উম, অভিজিৎ গাঙ্গুলি মহাশয়, এমপি ফুল ফর্ম কি? মেম্বার অফ পার্লামেন্ট, আর এমএলএ? মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এই যে সোশ্যাল ওয়ার্ক করেছো, আর কি কি তুমি বলে করোনার টাইমে সবাইকে বাড়িতে ব্লিচিং দিয়েছো, তোমার মনে হয় কি যে প্রশাসন কোনো কাজ করেছে, তোমার বেরোতে হলো কেন? হ্যাঁ স্যার, প্রশাসন কাজ করেছে, কিন্তু উম, জনগণ অনুযায়ী প্রশাসনের পুরোটা সম্পূর্ণ করা সম্ভব নয়। এজন্য আমরা প্রশাসনের যে ছিল, গ্যাপ ছিল বা ফাঁক ছিল, সেক্ষেত্রে আমরা নিয়মিত চেষ্টা করেছি যে আমাদের এলাকাকে সুস্থ রাখার, আমাদের এলাকা পরিচ্ছন্ন রাখার। সেই সেই টাইমে তো এটা আইন ছিল যে বাড়ি থেকে বেরোনো যাবে না, কারণ তুমি তো আইন ভেঙেছো। একটা আগামী দিনের পুলিশ কর্মী হিসেবে তোমার এটা কতটা ন্যায্য মনে হচ্ছে? স্যার, আমরা ওই সময় বেরোতাম, কিন্তু আমরা প্রয়োজনীয় সমস্ত আমাদের পদক্ষেপ নিয়ে বেরোতাম। আমরা সেই মতো পিপিই কিট ব্যবহার করতাম, আমরা মাস্ক ব্যবহার করতাম, হ্যান্ড এই স্যানিটাইজার। কাজটা তো গভর্নমেন্ট করবে, স্থানীয় প্রশাসন করবে। তো তোমার কেন প্রয়োজন হলো যে তুমি গভর্নমেন্টের কাজ নিজের ঘাড়ে নিয়ে নিলে এবং তুমি আইন অমান্য করলে? স্যার, স্থানীয় প্রশাসন যিনারা ছিলেন তাদের উপর আমরা ভরসা করেছিলাম। কিছুদিন পর দেখলাম যে আমাদের যা প্রয়োজনীয় কাজ দরকার সেটা ঠিকঠাক মতো হচ্ছে না। এই জন্য আমরা কিছুজন মিলে নিজেরা এই দায়িত্ব নিলাম। এইটা তো অনেকেই এরকম করেছে, তারা দীর্ঘদিন বাড়িতে বসে বোর হয়ে গেছিল, তারা এই সোশ্যাল ওয়ার্কের নামে যাতে একটু বেরোনো যায়, ঘোরা যায়। না আইন স্যার, ভেঙেছো, তুমি একজন আগামী দিনের পুলিশ কর্মী হতে চলেছ, তুমি তো প্রথমে আইন ভেঙে রেখেছো। তোমাকে তো বাড়ি থেকে নিষিদ্ধ করা হয়েছিল, বেরোবে না। আর তুমি তো ওখানকার না পঞ্চায়েত, না এমএলএ, না এমপি। স্যার, আমি এটা মানছি, আমি আইন ভেঙেছি, কিন্তু আইনের আমি মনে করি আইনের আগে মানুষের জীবন। মানুষের জীবন যখন বিপন্ন অবস্থায় হচ্ছে। কোন মানুষের জীবন বিপন্ন হয়েছিল যেখানে তোমার ব্লিচিং দিতে হয়েছে? তুমি তো, তুমি কি নিয়ে পড়েছো বললে? বিভাগ। তাহলে তুমি ব্লিচিং দিয়ে কিভাবে তুমি করোনা ভাইরাসকে না স্যার, ব্লিচিং দিয়ে করোনা ভাইরাস নয়, ব্লিচিং দিয়ে বর্ষাকালের সময় যে মশা মাছির উপদ্রব এগুলো বা রাস্তাঘাট ঠিকঠাক রাখা, এই সমস্ত কাজ করেছিলাম। আর করোনা ভাইরাসের সময় আমরা করোনা ভাইরাসের মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র দরকার, হ্যান্ড স্যানিটাইজার, ব্লিচিং পাউডারের সংখ্যা? এই মতো মনে করতেন। তুমি বলো যে এখানে লকডাউন করা হয়েছে, সবাইকে গৃহে থাকার কথা বলা হয়েছে, যাতে আমরা এই ভাইরাসটা ছড়াচ্ছিল কিভাবে? এই ভাইরাসটা ছড়িয়েছিল একজন আক্রান্ত মানুষের কাছ না, থেকে। সোশ্যাল টাচে। হ্যাঁ সোশ্যাল টাচ বন্ধ করার জন্যই তো প্রশাসন এইটা বলেছে যে কেউ বাড়ি থেকে বেরোবে না, যাতে তোমার সাথে অন্য কারোর টাচ না হয়। টাচ বলতে এরকম টাচ নয়, তুমি কারোর সামনে গেলেও সেটা সোশ্যাল টাচের মধ্যে পড়ছে। আচ্ছা। তুমি তো সেটা লঙ্ঘন করলে। তোমার কি জানা ছিল ওটা একটা খারাপ কাজ, আইন অমান্য কাজ? হ্যাঁ স্যার, আমার জানা ছিল, কিন্তু আমরা প্রয়োজনীয় পদক্ষেপ যেমন পিপিই কিট ব্যবহার করতাম, মাস্ক ব্যবহার করতাম, স্যানিটাইজার ব্যবহার করতাম। এগুলো কোথা থেকে আনলে? এগুলো স্যার সরকারের যে বিভিন্ন ওই সময় সরকার থেকে যা বরাদ্দ হয়েছিল, এবং পাশাপাশি ওষুধ দোকান থেকে আমরা এগুলো কিনতাম। ওষুধ দোকানে পিপি কিট পাওয়া যেত না তো? স্যার, আমাদের ওখানে পাওয়া যেত। পিপি কিটের ফুল ফর্ম কি? তার মধ্যে মনে পড়ছে না। আচ্ছা, তার মানে কি, ধরো তোমাকে তোমার সুপ্রিয়র কিছু অর্ডার করলো, আচ্ছা। তাহলে তুমি সেই অর্ডার মানতে তো বিফল থাকবে, কারণ তোমার মধ্যে এই নেচারটা রয়েছে, তুমি সরকারের অর্ডার না মেনে তুমি বাইরে বেরিয়েছো। আমার সুপিরিয়র যিনি যিনি আমাকে অর্ডার করবেন, আমি বিচার করে দেখব যে সেটা অর্ডারটা মানতে গিয়ে মানুষের কোনো সমস্যা হচ্ছে, ক্ষতি হচ্ছে কি না হচ্ছে। যদি কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে আমি সেক্ষেত্রে সুপিরিয়রকে বলবো যে স্যার, এই অর্ডারটি আমি যদি মানুষের কাছে অ্যাপ্লাই করি তাহলে এই সমস্যা বা ক্ষতি হতে পারে।
তারপরেও সে যদি বলে যে এটাই করতে হবে, যা ওই ছেলেগুলোকে ধরে নিয়ে আসতে হবে, কি করবে? তা আমার আমার বিচার দৃষ্টিতে যদি মনে হয় যে ওই ছেলেগুলোকে না উম, ধরা ঠিক নয়, তবে আমি আবার দ্বিতীয়বার আমার সুপিরিয়রকে ব্যাপারটি বোঝানোর চেষ্টা করবো। তুমি হয়তো বুঝতে পারছো না যে ছেলেগুলোই ক্রিমিনাল, তোমার মনে হচ্ছে যে ওরা ভালো, হ্যাঁ স্যার। তা তুমি তো ছেড়ে দেবে। না স্যার, যেহেতু আমার সুপিরিয়র অর্ডার করেছেন ওনাদেরকে ধরতে, ওই ছেলেগুলোকে ধরতে, আমি আমার সুপিরিয়র কথা মতো ধরে আনবো। কারণ আমি যদি ছেড়ে দিই, পরবর্তীকালে আমাকেই পুরো দায়িত্বভার আমার আমার উপর চাপবে এবং তার তদন্তের জন্য সমস্যা হবে। শুধু নিজের উপর চাপবে বলেছে, ওটা করবে নাকি অন্য কিছু? না স্যার, শুধু নিজের উপর চাপবে বলে না, ইনভেস্টিগেশন চলার জন্য যদি আমার সুপিরিয়র মনে করেন যে এটাই ঠিকঠাক পদক্ষেপ হবে, তাহলে আমি সেটা মানব। যে তুমি সোশ্যাল, সবাই হবিতে অনেক কিছু লিখেছে, তুমি দেখলাম সোশ্যাল ওয়ার্ক করে লিখেছো, তো এটা খুব ভালো লাগলো। তুমি আমার তরফ থেকে এই পেনটা রাখো, কাউকে বলবে না, ওদের কাউকে বলার দরকার নেই। এটা আমার না তরফ স্যার, থেকে। সরি স্যার, আমি পেনটা নিতে পারবো না। আমি সোশ্যাল ওয়ার্ক করি আমার মন থেকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে। এর কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু লোভে আমি সোশ্যাল ওয়ার্ক করি না। তাই আমি আপনার পেনটি নিতে পারছি না। আপনি আমাকে এটি অফার করেছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। পেনটা রাখো, ওদেরকেও বলো যে আমি তোমাকে পেনটা দিচ্ছি। স্যার, আমি যদি পেনটি নিই তাহলে আমার আমি যে নীতির উপর ভিত্তি করে আমি সোশ্যাল ওয়ার্ক করি, সেই নীতি থেকে আমি সরে যাব। এজন্য স্যার আমি নিতে পারবো না। দুঃখ পেলাম, ঠিক আছে, আমার কাছে এটা রাখো। সরি স্যার। আচ্ছা দুবেশ, যদি আপনি মনোনীত হও এই পোস্টের জন্য, তারপরে পরবর্তী তুমি ডিউটি জয়েন করো, হ্যাঁ স্যার। এইভাবে তোমার কোনো সময় হয়তো তোমার ছুটির সময় হয়তো তোমার পরিবারের সাথে বেড়াতে যাচ্ছ বা একা কোথাও বেড়াতে যাচ্ছ, সেই সময় কোনো রকম অপরাধমূলক কাজ হতে দেখছো হ্যাঁ স্যার। বাসে, ট্রেনে বা কোথাও পাবলিক প্লেসে, তাহলে সেক্ষেত্রে তুমি কি ভূমিকা নেবে? স্যার, আমি ডিউটিতে জয়েন না করলেও দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে আমি তার তীব্র প্রতিবাদ করব। আচ্ছা, যদি যেমন সেখানে দেখো যে আহ, একটি হয়তো অল্প বয়সী মহিলা, তাকে 4-5 জন মিলে ঘিরে ধরেছে এবং তুমি ছাড়া আর কেউ নেই সেই জায়গাতে, হ্যাঁ স্যার। তো সেক্ষেত্রে তুমি কি ভূমিকা নেবে? অল্প বয়সী মহিলা এরকম যদি কোনো শিকারের হন, তাহলে আমি চেষ্টা করব ওই 4-5 জন যারা ঘিরে ধরেছে তাদের সঙ্গে তীব্র প্রতিবাদ করে, তাদের সঙ্গে তীব্র মোকাবিলা করে তাদেরকে, ওই মহিলাকে ওখান থেকে উদ্ধার করে আনতে। যদি আচ্ছা, তো কিন্তু তুমি কি এটা মনে করো যে বাস্তবে একজন আহ, প্রশিক্ষিত পুলিশ কর্মীর পক্ষেও একসাথে 4-5 জন বা দুর্বৃত্তকে মোকাবিলা করা সম্ভব? স্যার, 4-5 জন দুর্বৃত্তকে মোকাবিলা করা একজনের যারা সম্ভব নয়, এক্ষেত্রে আমি সেই সময় কন্ট্রোল রুম অর্থাৎ 100 নম্বরে ফোন করে আমি ডিপার্টমেন্টকে জানাবো, পুলিশ ডিপার্টমেন্টকে জানাবো এবং সঙ্গে সঙ্গে পুলিশের অন্যান্য ফোর্সদের বা অন্যান্য অফিসারদের সেখানে আসার জন্য অনুরোধ করবো। আর আমি ওই মেয়েটার যাতে না কোনো সমস্যা হয়, তার জন্য আমি ওখানে একটু অন্যভাবে মজা করে, কথার ছলে তাকে সুরক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। ওই সময়টা অতিবাহিত করার জন্য চেষ্টা করব। যখন পুলিশের ফোর্সটা ঢুকে যাবে, তখন আমি পুলিশের ডিপার্টমেন্টকে তাদের হাতে তুলে আচ্ছা, দেবো। আর এবার যদি উল্টো পরিস্থিতি হয় যে যেখানে দেখা যাচ্ছে যে একজন পুরুষ মানুষ, তাকে এরকম 4-5 জন মহিলা মিলে ঘিরে ধরেছে এবং তাকে হেনস্থা করছে, সেক্ষেত্রে একজন পুরুষ পুরুষ পুলিশ কর্মী হিসেবে তুমি কি ভূমিকা নেবে? স্যার, একজন পুলিশ কর্মী হিসেবে যদি এরকম আমি কোনো ঘটনা দেখি, তাহলে দুক্ষেত্রেই সমান অপরাধ। একজন ছেলেকে 4-5 জন মেয়ে ঘিরে ধরেছে বা একজন মেয়েকে 4-5 জন ছেলে ঘিরে ধরেছে, এক্ষেত্রে দুটোই সমান অপরাধ। এক্ষেত্রে আমি প্রতিবাদ জানাবো। যদি কিভাবে প্রতিবাদ জানাবে? তুমি তো মহিলাদের তো স্পর্শ করতে পারবে না। না স্যার, আমি
কোনো কোনো ক্ষেত্রে আমি কাউকে স্পর্শ করবো না, আমি তাদেরকে এমনি মুখে বলবো আপনারা যেটা করছেন সেটা অসামাজিক, সেটা অনৈতিক, এটা করা ঠিক নয়। এক্ষেত্রে আপনার এবং আপনি যাকে হেনস্থা করছেন তার দুজনের মানসিক ভারসাম্য এবং সামাজিক সম্মান দুটোই নষ্ট হচ্ছে। বেশ, তোমার পূর্ব মেদিনীপুরে হ্যাঁ স্যার। কি ধরনের মৃত্তিকা দেখা যায়? পূর্ব মেদিনীপুর যেহেতু বঙ্গোপসাগরের তীরবর্তী জেলা, সেক্ষেত্রে মৃত্তিকা দোআঁশ মৃত্তিকা দেখা যায়। আর কি ধরনের উদ্ভিদ সেখানে দেখা যায়? স্যার, এটা আমার জানা নেই। আচ্ছা, পূর্ব মেদিনীপুরের সীমানাটা একটু বলো তো। পূর্ব মেদিনীপুর জেলার সীমানা দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, পূর্বে রয়েছে হুগলি নদী এবং তার পূর্বে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং পূর্বে রয়েছে রূপনারায়ণ নদী এবং হাওড়া জেলা। হাওড়া কোন দিকে আছে? পূর্ব মেদিনীপুর জেলার পূর্ব দিকে। পূর্ব দিকে। হ্যাঁ স্যার। আর পশ্চিমে? পশ্চিমে রয়েছে দক্ষিণ পশ্চিম দিক করে ওড়িশা রাজ্য এবং পশ্চিম দিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা। উত্তর দিকে? উত্তর দিকে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা। আচ্ছা, টোটাল কটা ডিস্ট্রিক্ট রয়েছে পশ্চিমবঙ্গে? বর্তমানে পশ্চিমবঙ্গের টোটাল 23টি ডিস্ট্রিক্ট রয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। তুমি এখন আসো। ধন্যবাদ স্যার। স্যার আসছি।